ভারতের প্রত্যন্ত একটি গ্রাম গঙ্গাপুর। সেই গ্রামের ফুল নামের একটি সদ্য কৈশোরে পা দেয়া একটি মেয়ের বিয়ে হয় দীপক নামের একটি ছেলের সাথে। বিয়ের পরদিন দীপকের পরিবারের সবাই চলে আসলেও ফুলের পরিবারের পূজা অর্চনার মানত থাকায় দীপক 2 দিন পরে ফুলকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। বাসের ছাদে চড়ে তাদের যাত্রা শুরু হয়। দুর্গম যাত্রার শুরুতেই দীপক ফুলের গা থেকে সব গহনা খুলে নেয় যাতে ভিড়ের মাঝে হারিয়ে না যায় মূল্যবান গহনাগুলো। বাস থেকে নেমে তারা চড়ে বসে ট্রেনে। বাংলাদেশে যেমন শীতের মৌসুমে ফেসবুকের নিউজ ফিড রিফ্রেশ দিলেই মনে হয় কয়েকজন বন্ধুর বুঝি বিয়ে হয়ে গেল, ভারতে তেমনি তখন চলছিল বিয়ের মৌসুম। তাই ট্রেনের সেই বগিতে দীপকদের সাথেও মোট 3 জোড়া বরকনে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। সবার পরনে কমন পোশাক, ঘোমটা টানা লাল শাড়ি আর লুজ ফিটিংয়ে বানানো কমপ্লিট স্যুট। অবশ্য দেখতে একরকম হলেও একটা জিনিস দিয়ে তাদের সমাজে বরকনেকে আলাদা করা হতো, সেটা হলো যৌতুক। দীপক বিয়েতে কোনো যৌতুক না পেলেও অন্য 2 জন মোটর বাইক, নগদ টাকা ইত্যাদি যৌতুক পাওয়ায় দীপককে একটু ছোট চোখে দেখা শুরু করে বগির অন্যরা। সবাই ভাবতে থাকে হয়তো দীপকের কোনো খুঁত আছে, তাই সে যৌতুক পায়নি। এভাবেই রাত ঘনিয়ে আসে। মাঝরাতে দীপক ঘুম ভেঙে উঠে দেখে তাদের গন্তব্য চলে এসেছে। অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি বউকে ঘুম থেকে উঠিয়ে হাত ধরে ট্রেন থেকে নামায় সে। বউ কিছুটা কনফিউজড মনে হলেও দীপক হাত ধরে টেনে বাসে উঠে যায় তাকে নিয়ে। দীপকের গ্রামের বাড়িতে চলছিল বধূ বরণের বিশাল প্রিপারেশন। তুমুল হট্টগোল আর ব্যান্ড পার্টি। নতুন দম্পতিকে অভিবাদন জানানোর পর বধূ বরণের জন্য ঘুমটা খোলার পর দেখা গেল দীপক সাথে করে ফুলকে নয় বরং কাটাকে নিয়ে এসেছে। আসলে রাতের আধারে তাড়াহুড়া করে নিজের স্ত্রী ভেবে আরেকজনের স্ত্রীর হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে দীপক। সবাই তাকে বকাঝকা করতে থাকলে মেয়েটি অবশ্য দীপককে সমর্থন করে, কারণ বিয়ের পোশাকে পাত্রের পক্ষে সবার সামনে ঘুমটা উঁচিয়ে কনের চেহারা দেখা সম্ভব হয় না। আবার ঘুমটার তলা দিয়ে কনের পক্ষে বরের পায়ের জুতা ছাড়া অন্য কিছু দেখা সম্ভব না। তাই দীপক যে ভুল করে নিজের বউ ফুল ভেবে তাকে টেনে নিয়ে এসেছে, তাতে দীপককে খুব একটা দোষ দেয়া যায় না। সবাই মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটির আসল নাম ছিল জয়া, কিন্তু কোনো এক বিচিত্র কারণে সে সবাইকে নিজের নাম বলে পুষ্পা রানী। মেয়েটির স্বামীর নাম ছিল প্রদীপ সিং, কিন্তু সে এবারও মিথ্যে বলে তার স্বামীর নাম পঙ্কজ। তার গ্রামের নাম, বাসার ঠিকানা সবই ভুলভাল বলে দেয় সে। অন্যদিকে ফুলের ভাগ্য এতটা ভালো হয় না। জয়ার স্বামী প্রদীপ ফুলকে নিজের বউ ভেবে নিতে গেলে ফুল নিজের স্বামীকে দেখতে না পেয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রদীপ এবং তার বন্ধু বান্ধব কিছুক্ষণ জয়াকে রেল স্টেশনে খুঁজে তারপরে বুঝতে পারে জয়া সেখানে আর নেই। অবশ্য তাতে প্রদীপের খুব একটা যায় আসে না, কারণ তার বক্তব্য হলো বিয়ের যৌতুক হিসাবে বাইক আর টাকা দুইটাই তো সে পেয়ে গেছে, কাজেই বউ না থাকলেও চলবে। সোহাগ রাত কাটানোর জন্য পতিতালয় তো আছেই। তো বোঝা গেল প্রদীপ আসলে কেমন লোক এবং কী কারণে জয়া নিজের নাম ঠিকানা সব ভুল বলেছে সবার কাছে। তবে দীপক তার মতো ছিল না, সে সবখানে নিজের বউকে খুঁজে বেড়াতে থাকে। ফুল প্রথম রাতটা ভয়ে রেল স্টেশনের বাথরুমেই কাটিয়ে দেয়। সদ্য কৈশোরে পা দেয়া ফুল কিছুই চিনত না এখানকার। সে সকাল হলে পাগলের মতো নিজের স্বামীকে খুঁজতে থাকে। কোনো কিছু না চেনা ফুলকে সেখানকার ছোটু নামের একজন কুলি বেশ সাহায্য করে। সে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায় সবকিছু বলার জন্য। তবে এখানেও ঘটে বিপত্তি। ফুলের স্বামীর নাম জিজ্ঞেস করলে ফুল জানায় স্বামীর নাম মুখে আনা নিষেধ, তাই হাতের মেহেদি দিয়ে লিখা দীপক নামটা দেখায় সে। তার স্বামীর গ্রামের নাম ছিল সূর্যমুখী, কিন্তু কিছুতেই ফুল সেই গ্রামের নামটা মাথায় আনতে পারছিল না। শুধু মনে পড়ছিল গ্রামের নামটা ফুলের নামে নাম। এমনকি ফুলের নিজের গ্রামের নাম গঙ্গাপুর, এতটুকু ছাড়া আর কিছুই তার জানা ছিল না। আর ভারতে গঙ্গা নদীর পাড়ে থাকা অনেকগুলো গ্রামের নামই ছিল গঙ্গাপুর, তাই গঙ্গাপুর কোন জেলায় অবস্থিত সেটা ফুল না বলতে পারলে স্টেশন মাস্টার তাকে কোনো সাহায্য করতে পারে না। সব মিলিয়ে ফুল নিজের স্বামীর বাড়ি বা নিজের বাড়ির ঠিকানা কোনোটাই ঠিকভাবে বলতে পারে না। স্টেশন মাস্টার তাকে পুলিশের কাছে রিপোর্ট করতে বলে। তবে ফুলের একটা ধারণা ছিল যে পুলিশ টাকা ছাড়া কোনো কাজ করবে না, আর মেয়েদের থানায় যাওয়া তাদের সমাজ মেনে নেবে না। তাই আপাতত স্টেশন মাস্টারের অফিস থেকে বের হয়ে যায় ফুল। এদিকে জয়া কিন্তু অদ্ভুত আচরণ করতে থাকে। সে রাতে লুকিয়ে বের হয়ে যায় নিজের মোবাইলের সিমটা পুড়িয়ে ফেলার জন্য। সকালে নিজের সব গহনা আর শাড়ি দীপকের মাকে দিয়ে দেয় আলমারিতে রাখার জন্য, আর এক ফাঁকে দীপকের মার রেশন কার্ড আলমারি থেকে বের করে নেয় সে। অন্যদিকে দীপক থানায় যায় নিজের স্ত্রীর মিসিংয়ের রিপোর্ট করতে।
সেখানকার ইন্সপেক্টর শ্যাম মনোহর ছিল একজন চরম মাত্রার ঘুষখোর অফিসার। 15,000 টাকা ঘুষের বিনিময়ে অবশেষে তিনি রাজি হন ফুলকে খুঁজে বের করতে। কিন্তু ফুলের ছবি চাইলে ঘুমটা টানা একটা ছবি ছাড়া আর কিছুই দিতে পারে না দীপক, যেই ছবি দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই। অবশ্য দীপক যখন নিজের বউ হারানোর পাশাপাশি অন্য আরেকজনের বউকে অর্থাৎ জয়াকে ভুল করে নিয়ে আসার কথা বলে, তখন এক্সট্রা কিছু ঘুষের জন্য পুলিশ দীপকের বিরুদ্ধে অপহরণের একটা কেস ঠুকে দেবার প্ল্যান করে। দীপক থানা থেকে বাসায় এসে দেখে জয়া অর্থাৎ পুষ্পা রানী মন্দিরে যাবার কথা বলে বাইরে গেছে, কিন্তু মন্দিরে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায় না। 5 ঘন্টা পরে জয়া ফিরে আসে বাড়িতে। আসলে সে আলমারি থেকে দীপকের মায়ের রেশন কার্ড দিয়ে একটা নতুন সিম কার্ড তুলে এনেছে। বাসার সবাই ব্যাপারটা না জানলেও জয়ার এভাবে 5 ঘন্টা বাইরে থাকা নিয়ে সবাই বিরক্ত হয়। অন্যদিকে ফুল পাতিলা রেল স্টেশনে মঞ্জু মাই নামের একজন মহিলার চায়ের দোকানের সন্ধান পায়। ফুলের কাছ থেকে সবকিছু শুনে মঞ্জু বলে ফুলের মা তাকে গর্দভ বানিয়েছে, কারণ রান্না করা, কাপড় ধোয়া সবই সে শিখিয়েছে ফুলকে, কিন্তু কিভাবে স্বামীর বাড়ির ঠিকানা মনে রাখতে হয় বা নিজের বাড়িতে একা ফিরে যেতে হয় সেটা শিখায়নি। জয়ার স্বামী প্রদীপ যায় থানায় নিজের স্ত্রীকে হারানোর রিপোর্ট করতে। তার রিপোর্টটি ফ্যাক্স আকারে ইন্সপেক্টর মনোহরের কাছে আসলে তিনি সন্দেহ করেন যে জয়া হয়তো পুষ্পা ছদ্ম নামে দীপকের সাথে চলে এসেছে, কারণ একই দিনে একটি ট্রেন থেকে 2 জন নববধূ হারিয়ে যাবার ঘটনা বিরল। তাই তিনি দীপককে খবর পাঠায় যাতে সে জয়াকে নিয়ে থানায় আসে। দীপক অবশ্য ফুলের কথা ভেবে কষ্ট পেতে থাকে রাত দিন, আর ফুল আপাতত সেই কুলি এবং ভিক্ষুকদের কাছে রাতের বেলায় আশ্রয় নেয়। পরদিন থেকে ফুল মঞ্জু মাই এর চায়ের দোকানে কাজে লেগে যায়। সেদিন থেকে মঞ্জু মায়ের সাথেই সে থাকা শুরু করে, আর জয়া পুষ্পারানী ছদ্ম নামে দীপকদের পরিবারের সবার সাথে গল্পগুজব করে মিশে যায়। থানা থেকে সমন পাবার পর দীপক জয়াকে থানায় নিয়ে যায়। আগের মতোই জয়া নিজের নাম, বাবার নাম সবকিছু ভুল বলে, আর তার গ্রামের নাম সরকার চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয় বলে এখন কি নাম আছে সেটাও বলতে পারে না। এমনকি সে কালি দিয়ে তার হাতের ট্যাটু জয়া এর জায়গায় শ্রেয়া লিখে বলে শ্রেয়া হচ্ছে তার ডাকনাম। উপায় না পেয়ে পুলিশ জয়ার ছবি তুলে রাখতে চায়, কিন্তু জয়া ছবি তুলতে চায় না ঘুমটা ছাড়া। এভাবে কোনো তথ্য না দিয়েই চলে যাবার সময় হঠাৎ ইন্সপেক্টর মনোহর জয়া বলে ডাকলে সে ফিরে তাকায়, আর তখন যা বোঝার ইন্সপেক্টর কিন্তু বুঝে নেয়। পরদিন থেকে জয়ার পিছু নেয় ইন্সপেক্টর মনোহর। বাড়ি থেকে বের হয়ে মোবাইল নিয়ে জয়া বিভিন্ন জায়গাতে যায়। তার স্বর্ণ গহনা বিক্রি করে জামা কাপড় কেনে, আর কিছু টাকা পোস্ট অফিসে গিয়ে মানি অর্ডার করে কোনো ঠিকানায়, এমনকি সাইবার ক্যাফেতেও যায় সে। আর অন্যদিকে দীপক বোকার মতো ঘুমটা পড়ার ছবি দেখিয়ে খুঁজতে থাকে নিজের বউকে। তাতে বিশেষ সুবিধা করতে না পেরে স্থানীয় এমএলএ এর কাছে সাহায্য চায় নিজের বউকে খুঁজে পাওয়ার জন্য। এমএলএ ঘটনার আদ্যপান্ত কিছু না জেনেই জনসভায় ঘোষণা করে দীপক কুমারের বিবিকে অপহরণ করেছে বিরোধী দলের লোকেরা, এমনকি তার বউয়ের নামও ভুল বলে সে। তো দীপক বুঝতে পারে এই লাইনে আসলে কোনো কাজ হবে না। এদিকে জয়ার সাথে দীপকের বন্ধু গুঞ্জনের মাঝে মাঝে কথা হতো। জয়া দীপকদের খেতে কীটপতঙ্গ দূর করার একটা অসাধারণ উপায় বলে সবাইকে অবাক করে দেয়। সবাই বুঝতে পারে জয়া বেশ পড়াশোনা জানা মেয়ে। জয়ার সাথে গুঞ্জনের মেলামেশা দেখে ইন্সপেক্টর মনোহর ভাবতে থাকে আসলে জয়া একটা বাজে মেয়ে, স্বামীর কাছ থেকে ইচ্ছে করে পালিয়ে এসেছে, হয় চুরি করার জন্য অথবা অন্য ছেলের প্রেমে পড়েছে সে। দীপক অবশ্য আশা না হারিয়ে প্রতিদিন বিভিন্ন রেল স্টেশনে খুঁজতে থাকে ফুলকে, কিন্তু ঘুমটা পড়ার ছবি দেখিয়ে কোনো কাজের কাজ হয় না। অন্যদিকে জয়া আস্তে আস্তে দীপকের বাসার সবার কাছাকাছি আসা শুরু করে। দীপকের মায়ের পছন্দের খাবার খেয়ে সবসময় অনেক পছন্দ করত জয়া, অথচ সবসময় পরিবারের জন্য রান্না করাটাকে একটা থ্যাঙ্কলেস জব হিসেবে দেখে আসছিলেন তিনি। এমনকি পরিবারের পছন্দ নয় এমন খাবার যা তার নিজের পছন্দ ছিল সেগুলোও রান্না করা বন্ধ করে দিয়েছিলেন একসময় দীপকের মা। তবে দীপক ফুলকে না পেয়ে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। মদ খেতে খেতে বন্ধুদের তির্যক মন্তব্য শুনতে থাকে দীপক। ফুল বাবার বাড়িতে পৌঁছায়নি, এখানেও আসেনি, কে জানে কোথায় কে ফুলকে খুঁজে পেয়েছে। সবাই দীপককে বলে ফুলকে ভুলে যেয়ে পুষ্পার সাথেই সংসার করতে। বন্ধুদের এসব কথায় দীপক রেগে মারামারি শুরু করে দেয়। রাতে জয়ার প্ল্যান ছিল পালিয়ে যাবার, কিন্তু দীপককে মাতাল অবস্থায় আসতে দেখে কোনো রকমে জয়া দীপককে শুইয়ে দেয়। তার পকেট থেকে এখনো সেই ঘুমটা পড়া বউয়ের ছবি দেখতে পেয়ে অবাক হয়ে যায় জয়া। সে বুঝতে পারে দীপক ফুলকে সত্যিকারের ভালোবাসে।
দীপকের ভাবি পুনম খুব সুন্দর স্কেচ করতে পারত। জয়া তাকে দিয়ে ফুলের ছবি স্কেচ করিয়ে দীপকের বন্ধু গুঞ্জনকে দেয় একটা হারানো বিজ্ঞপ্তি পোস্টার বানানোর জন্য। এদিকে থানায় ইন্সপেক্টর মনোহরের কাছে জয়ার ছবি চলে আসে ফ্যাক্সে। পুলিশ বুঝতে পারে জয়াই পুষ্পার নাম দিয়ে এতদিন দীপকদের বাসায় লুকিয়েছিল, ফলে জয়াকে ধরে নিয়ে যায় তারা। পুলিশ ভাবে জয়া কোনো সক্রিয় ডাকাত দলের সদস্য হতে পারে। তখন এক ধরনের ডাকাত দল সক্রিয় ছিল ভারতে, যারা বিয়ের অভিনয় করে সোনা গহনা নিয়ে ভেগে যেত। দীপক সবকিছু জেনে ক্ষিপ্ত হয়ে যায়। সে বুঝতে পারে জয়ার এভাবে তার সঙ্গে চলে আসাটা মোটেও অনিচ্ছাকৃত নয়, বরঞ্চ এই মহিলার জন্য সে হারিয়েছে তার ফুলকে। তবে তার এই ধারণা খুব বেশি সময় থাকে না, কারণ জয়ার উদ্যোগেই গুঞ্জন ফুলের সেই স্কেচটা ছড়িয়ে দিয়েছিল সারা রাজ্যে। আর সেই পোস্টার ট্রেনের গায়ে লাগিয়ে দেয়, সেটা পৌঁছে গেছে পাতিলা রেল স্টেশনেও। মঞ্জু মায়ের দোকানে বসে ফুল পোস্টারের মাধ্যমে জানতে পারে তার স্বামী দীপকের গ্রামের ঠিকানা, কিন্তু সেখানে যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটা ছিল জয়ার মোবাইল নাম্বার। জয়া থানায় আটকে থাকায় সেই নাম্বারে ফোন করে কোনো লাভ হয় না, তাই ফুল নিজেই ট্রেনে করে রওনা করে সূর্যমুখী গ্রামের উদ্দেশ্যে। ওদিকে থানায় জয়া ইন্সপেক্টর মনোহরকে তার জীবনের কাহিনী বলতে থাকে। জয়া ছাত্রী হিসেবে ছিল খুবই ভালো। তার ইচ্ছা ছিল কৃষি শিক্ষা বিষয়ে উচ্চশিক্ষা লাভ করবে, কিন্তু তার পরিবার থেকে তাকে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাও আবার প্রদীপ সিং নামের ধনী লোকের দ্বিতীয় স্ত্রী হিসাবে। প্রদীপ সিং এর প্রথম স্ত্রী নাকি নিঃসন্তান হওয়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল, যদিও জয়ার সন্দেহ প্রদীপই তাকে আগুন লাগিয়ে হত্যা করেছে। জয়া কিছুতেই চায়নি এই বিয়েটা করতে, কিন্তু দরিদ্র পরিবারে তার মা আলটিমেটাম দিয়ে দেয় এই বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। ফলে বাধ্য হয়ে জয়া এই বিয়েতে রাজি হয়। জন্মদাতা পিতামাতা যখন তাকে এক প্রকার বিক্রি করে দিতে চায় প্রদীপ সিং এর কাছে, তখন তার মধ্যে আর বাধা দেওয়ার কোনো ইচ্ছা বা সাহস কোনোটাই ছিল না। তবে প্রদীপ যে লোক হিসেবে পশুর চেয়েও অধম সেটা জয়া বুঝতে পারে যখন যৌতুকের টাকা মাত্র 10,000 কম দেয়ায় প্রদীপ জয়ার মাকে জঘন্য ভাষায় গালাগালি করে। তখন থেকে জয়া এক প্রকার ঘোরের মধ্যে ছিল, কিন্তু নিজেকে সে ভাগ্যের হাতে সঁপে দেওয়ায় পালাবার কথা তার মাথাতে আসেনি। রাতের আধারে যখন দীপক তার হাত ধরে ট্রেন থেকে নামালো, তখন তার কাছে মনে হলো জীবন বুঝি তাকে নতুন একটা সুযোগ দিল। সে বুঝতে পেরেছিল দীপক ভুল করে তার হাত ধরেছে, কিন্তু তারপরও প্রদীপের হাত থেকে বাঁচার জন্য সে বাধা দেয়নি। দীপকের বাসায় আসার পর সে তার আগের সিমটা নষ্ট করে নতুন একটা সিম তুলে, যাতে প্রদীপ তাকে ট্রেস না করতে পারে। সে তার কিছু গহনা বিক্রি করে সেই টাকা মানি অর্ডার করে তার কলেজে পাঠায় এবং তার এক বান্ধবীকে বলে ভর্তির ব্যবস্থা করে দিতে। এ কারণেই জয়া প্রায়ই বাসা থেকে বের হয়ে যেত। জয়ার প্ল্যান ছিল তার কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেলে দীপকের বাসা থেকে পালিয়ে হোস্টেলে চলে যাবে, কিন্তু তার আগেই সে ধরা পড়ে যায়। ফোনের প্রসঙ্গ আসতেই জয়ার মনে পড়ে সে ফুলের জন্য বানানো পোস্টারে তার মোবাইল নাম্বার দিয়েছিল। পুলিশকে এই কথা বললে ইন্সপেক্টর মনোহর জয়ার মোবাইল বের করে দেখতে পায় সেখানে 12টা মিস কল। পুলিশ তখন সেই নাম্বারে কলব্যাক করে এবং স্টেশন মাস্টারের কাছ থেকে জানতে পারে ফুল পাতিলা স্টেশন থেকে তাদের কাছে ফোন দিয়েছিল। কিন্তু জয়াকে পাবার পরই ইন্সপেক্টর মনোহর প্রদীপ সিংকে খোঁজ দিয়ে দিয়েছিল যে তার স্ত্রীকে পাওয়া গেছে। প্রদীপ সিং থানায় এসেই পুলিশকে একটা মোটা অঙ্কের টাকা ঘুষ দেয় এবং বলে কেসটা ডিসমিস করে ফেলতে। তবে এভাবে পালিয়ে থাকার জন্য জয়ার কপালে যে দুঃখ আছে সেটা বোঝা যায় যখন প্রদীপ জয়াকে দেখা মাত্রই এক চর মেরে তার গাল ফাটিয়ে রক্ত বের করে দেয়। তবে প্রদীপকে আর জয়াকে নিয়ে যেতে দেয় না ইন্সপেক্টর মনোহর। এতক্ষণ সে চুপ থাকলেও তার ভেতরে হঠাৎ বিবেকবোধ জাগ্রত হয়। ইন্সপেক্টর মনোহর প্রদীপকে বলে, আপনার স্ত্রী হারিয়ে গিয়েছিল, আমি তাকে খুঁজে আপনার হাতে তুলে দিয়েছি, ব্যাস কেস ডিসমিস। কিন্তু এখন আপনার স্ত্রী আপনার সঙ্গে যেতে চাচ্ছে না, তাই আপনি যদি তাকে নিয়ে যেতে চান তাহলে এই থানাতে স্ত্রীর গায়ে হাত তোলার জন্য আপনার নামে আমি নারী নির্যাতনের মামলা দেব। সেই সাথে হয়তো আপনার প্রথম স্ত্রী যে পুড়ে মারা গিয়েছিল সেই কেসটাও রিওপেন হতে পারে। আর জয়ার কাছ থেকে নেয়া গহনাগুলো ফেরত না দিলে দেব যৌতুকের মামলা। প্রদীপ বুঝতে পারে এখানে উচ্চবাচ্য করে আর লাভ নেই। যাবার আগে সে ঘুষের টাকা ফেরত চাইলে মনোহর তাকে বলে ঘুষ ফেরত নিলে তাহলে থানায় এসে পুলিশকে ঘুষ দেওয়ার মামলাও ঠুকে দিতে পারি। লাথি খাওয়া কুকুরের মতো বন্ধু বান্ধব নিয়ে প্রদীপ চলে যায় এলাকা ছেড়ে। তবে ইন্সপেক্টর মনোহর ঘুষের টাকাটা দিয়ে দেয় জয়াকে তার পড়াশোনার খরচ হিসাবে। এর মধ্যে দীপক রেল স্টেশনে যায় পাতিলা স্টেশনে গিয়ে ফুলকে নিয়ে আসার জন্য। তবে সে গিয়ে দেখে ফুল আগেই চলে এসেছে ট্রেনে করে। তাকে তীব্র ভালোবাসায় আলিঙ্গন করে নেয় দীপক। দীপকের পরিবারও স্বমহিমায় বরণ করে নেয় ফুলকে। ফুলের পৌঁছে যাবার খবর মঞ্জু মায়ের কাছেও পৌঁছে যায় এবং সে সবাইকে মিষ্টি খাওয়ায়।
সবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জয়া। যাবার সময় সে সবার ভালোবাসাতেই সিক্ত হয়। বিশেষ করে আমাদের কাছে মনে হতে থাকে দীপকের বন্ধু গুঞ্জন হয়তো জয়া নামের ঘর পালানো সাহসী মেয়েটার প্রেমে পড়ে গেছে। লাপাত্তা লেডিস সিনেমার IMDb রেটিং এখন পর্যন্ত 8.5। সেই সাথে রটেন টমেটোতে 97% ফ্রেশ থাকা এই সিনেমাটাকে সারা বিশ্বব্যাপী দর্শকেরা বেশ ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে বলে বোঝা যায়। সিনেমাতে দীপকের হাত ধরে অদল বদল হতে যাওয়া দুইটি মেয়ের জীবনের দুই ধরনের যে স্ট্রাগল দেখানো হয়েছে সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের কিছু লুপহোলকে। সারা জীবন বাবা মায়ের স্নেহ ভালোবাসায় বড় হওয়া ফুল স্বনির্ভর না হওয়াতে যেভাবে বিপদে পড়ে যায় হারিয়ে যাবার পর, তার বিপরীতে বাবা মায়ের অবহেলা পাওয়া জয়া কিন্তু সঠিক সুযোগ পেয়ে নিজের প্রত্যুৎপন্ন মতিতায় বেঁচে যায় এক পাষণ্ডের হাতে সারা জীবন নির্যাতিত হবার হাত থেকে। দিন শেষে জয়া বেশি সুখে থাকলো নাকি ফুল, সেই বিতর্ক হয়তো থেকেই যাবে, কিন্তু বিতর্কের ঊর্ধ্বে গিয়ে যেটা প্রমাণিত হয় এই সিনেমার মাধ্যমে সেটা হলো প্রত্যেক নারীর জীবনেই স্বনির্ভর হতে শেখাটা খুবই জরুরি। ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহ দিন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।